আসসালামু আলাইকুম। নাহিদ রানার গতির সামনে বাবর আজম পড়তে চান না, এরকম একটা মন্তব্য করেছেন অ্যারন হার্ডি। পেশোয়ার জলমিতে নাহিদ রানার এই সতীর্থ এবং ম্যাচ শেষে যখন সেলিব্রেশন চলছিল তখন কমেন্টেটররা সাক্ষাৎকার নিচ্ছিলেন। নাহিদ রানা এবং অ্যারন হার্ডির একসঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন এবং বাবর আজম তো তাদের দলেরই ক্যাপ্টেন বা তাদের দলেরই সতীর্থ। এই পিএসএল এ নাহিদ রানার পেসটা বাবর আজমের খেলতে হয় নাই, এই কারণে বাবর আজম ফরচুনেট। এবং আগামীতে যখন আবার টেস্ট ম্যাচ সিরিজটা সামনে আসতে যাচ্ছে, এই সময় কিন্তু এই মন্তব্যটা করেছেন অ্যারন হার্ডি যে বাবর আজম হয়তো বা নাহিদ রানার গতির সামনে পড়তে চাইবেন না। এক্ষেত্রে আপনি যদি জাস্টিফাই করতে চান তাহলে পরিসংখ্যানগত একটা ফ্যাক্টরও কিন্তু আছে। আপনি যদি পরিসংখ্যানগতভাবে দেখেন তাহলে দেখবেন নাহিদ রানার এগেনস্টে বাবর আজম বেশ নড়বড়ে, বেশ ভালনারেবল। তার গড়টা মাত্র 6.something, দুইবার আউট করেছেন নাহিদ রানা বাবর আজমকে। স্ট্রাইক রেটটা তো একেবারে যাচ্ছেতেই, স্ট্রাগল করেছেন, প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছেন। দুইটা বলে যদি একটু আপনাদেরকে দেখায় যে দুটা বলে আউট করেছেন, দুটা বলের একটা কমন প্যাটার্ন আপনি খুব ভালো মতো দেখতে পাবেন এবং আপনি পর্দায় ঠিক এই মতো দেখে বুঝে গেছেন। দুটা বলই অপেক্ষাকৃত নাহিদ রানার স্টক লেন্থের চাইতে একটু সামনের লেন্থে পিচ করা এবং অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা, এবং দুটা ক্ষেত্রেই বাবর আজম তার হ্যান্ডটাকে থ্রো করেছেন। হ্যান্ডটাকে থ্রো করতে গিয়ে একবার ইনসাইড এজ হয়েছে, আরেকবার যেটা আমরা দেখতে পেয়েছি যে ইনসাইড এজ তো হয় নাই, তবে আরেকবার তিনি প্রবলেমে পড়েছেন এবং সেই অনুযায়ী তিনি আউট হয়েছেন। সো এই যে জায়গাটা, এর মাধ্যমে বোঝা যায় যে নাহিদ রানার র পেসটা তো বাবর আজমের এগেনস্টে একটা অনেক বড় কার্যকরী বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা, বাবরের এগেনস্টে নাহিদ রানার হোমওয়ার্কটা বেশ ভালো ছিল এবং আই রিয়েলি হোপ অ্যান্ড উইশ নাহিদ রানা আগামীতে যখন টেস্ট সিরিজটা খেলতে যাচ্ছেন তখন এই সিমিলার হোমওয়ার্কটা নিয়েই বাবর আজমের এগেনস্টে তিনি বোলিং প্ল্যানে যাবেন। এবং বাবর আজমের যেহেতু সাম্প্রতিক সময় তিনি আগের মতো ওইরকম ফর্মে নাই, টেকনিক্যালিও তার আগের মতো ওই শার্পনেসের জায়গাটাও নাই, এবং এই জায়গাটার বেস্ট আউটপুটটা নাহিদ রানা আদায় করতে পারবেন প্রপার হোমওয়ার্কের মাধ্যমে, সেটা আমরা এই জায়গাটা থেকে বলে দিতে পারি। এখন বাবর আজমের এগেনস্টে নাহিদ রানার প্রবলেমটা আসলে কোথায় হয়, আমি যদি আপনাদেরকে বলি, প্রথম ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন ইনসাইড এজের মাধ্যমে, তার আগের বলগুলো যদি একটু প্যাটার্নটা লক্ষ্য করে দেখেন, আগে এই অফ স্ট্যাম্পের বাইরে তাকে বারবার শর্ট অফ দ্য লেন্থ, ব্যাক অফ দ্য লেন্থের বল করে তাকে ডিসিভ করার চেষ্টা করা হয়েছে। শর্ট অফ দ্য লেন্থ, ব্যাক অফ দ্য লেন্থ ডিসিভ করার চেষ্টা করা হয়েছে। এগেনস্ট র পেস বাবর আজমের স্ট্রাগলটাও খুব ভালো মতো দেখা গিয়েছিল। যেহেতু নাহিদ রানার বলার একটা বড় বৈশিষ্ট্যের জায়গা আছে, বলটাকে রিলিজ করার সময় যে স্পিডে তিনি ছাড়েন, ব্যাটসম্যান বরাবর আসতে আসতে স্পিডটা খুব বেশি কমে না অন্যান্য বোলারদের তুলনায়। অন্যান্য বোলারদের যেহেতু অনেক বেশি কমে, যেটা আমরা জানি যে 140 বা 42-এ কোনো বোলার বল ছাড়লে অন্যান্য যে কোনো বোলারের ক্ষেত্রে নর্মালি সেটা হয়তো বা 128, 29, 30 পেসে ব্যাটসম্যানের কাছে আসে। কিন্তু নাহিদ রানার অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে 140-42-এ ছাড়লে সেটা হয়তো বা 136, 37-এ ব্যাটসম্যানের কাছে আসছে, অর্থাৎ পেসটাকে খুব বেশি ডিক্রিজ হয় না নাহিদ রানা যখন বোলিং করেন। সো এটা বাবর আজমের জন্য একটা ডিসিভিং ফ্যাক্টর ছিল এবং 3-4টা বল তাকে ওই সেট আপে বোলিং করে আফটার দ্যাট সামনে বল পিচ করেছেন, বাবর আজম হ্যান্ড থ্রো করতে বাধ্য হয়েছেন। এবং বাবর আজমের বর্তমান ব্যাটিংয়ের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আগের মতো কিন্তু খুব বেশি বলের কাছে গিয়ে তিনি ব্যাটিং করতে পারেন না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আগের মতো খুব বেশি বলের কাছে গিয়ে তিনি ব্যাটিং না করার সুবাদে বা ওই সময় যে প্রবলেমটা বাবরের হচ্ছিল হ্যান্ড থ্রো করা, নাহিদ এই হোমওয়ার্কটা ভালো করেছেন এবং একটা বল সামনে দিয়েছেন যেটা তিনি হ্যান্ড থ্রো করতে বাধ্য হয়েছেন এবং আউট হয়েছেন। ঠিক তার পরের ম্যাচটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে যে বলটা আউট হয়েছেন সেটা আগে আমরা দেখি। এটা কিন্তু হার্ড লেন্থের বল ছিল, এটা কিন্তু শর্ট অফ দ্য লেন্থ বা ব্যাক অফ দ্য লেন্থের বল ছিল না, এবং ওই জায়গায় বাবর আজম তার হ্যান্ডটাকে থ্রো করেছেন, আউটসাইড এজটা ক্যারি করেছেন। তার আগে যদি খেয়াল করে দেখেন বারংবার তাকে শর্ট অফ দ্য লেন্থ, ব্যাক অফ দ্য লেন্থ, ওই জোনটা, ওই করিডোরটা মেনটেন করে বোলিং করে গেছেন, তাকে অভ্যস্ত করেছেন, ডিসিপ্ট করেছেন, তাকে ওই জায়গাটাতে আলটিমেটলি টাফ টাইম দিয়েছেন। এবং ঠিক যে সময়টা নাহিদ মনে করেছে যে ওকে দ্যাট ইজ দ্য টাইম, যে না বাবর আজম স্ট্রাগল করছে আমার এগেনস্টে, এবার একটু সামনে বলটা পিচ করে বাবর আজমকে রান করার একটা আর্জেন্সি তার মধ্যে আছে। অর্থাৎ ইনিশিয়ালি নাহিদ রানা বাবর আজমের মাঝে একটা আর্জেন্সি ক্রিয়েট করেছেন বারবার ডট বল করে যে আমাকে তো রান করতে হবে, এবার বল সামনে করেছেন এবং সেই অনুযায়ী বাবর আজম শটে গেছেন, হ্যান্ড থ্রো করেছেন, হ্যান্ড থ্রো করে তিনি আউটটা হয়েছেন। এবং দেখেন বাবর আজমের ব্যাটিংয়ের বৈশিষ্ট্য যদি আমি বলি যে আগে যেমনটা ছিল যে বাবর আজম বলের খুব কাছাকাছি গিয়ে আন্ডার হিজ আইস তিনি শট খেলতেন, ওই সময়টা যে সময়টার কথা বলছিলাম যে নাহিদ রানার এগেনস্টে স্ট্রাগল করেছেন, ওই সময়টাই কিন্তু আলটিমেটলি বাবর অনেক বেশি মাত্র হ্যান্ড থ্রো করতেন, বলের খুব কাছাকাছি যেতে পারতেন না। ওই ফায়দাটাই নাহিদ রানা ওই সময় নিয়েছিলেন এবং তার প্রপার একটা হোমওয়ার্ক ছিল এবং স্ট্যাটিস্টিক্যালি নাহিদ রানা সবসময় বাবর আজমের এগেনস্টে ডমিনেট করেছেন। এবং এই জায়গাটাই হয়তো বা অ্যারন হার্ডি সেটা মেনশন করতে চেয়েছেন যে আগামীতে যখন টেস্ট সিরিজে খেলবেন নাহিদ রানা এবং বাবর আজম, তখন অবশ্যই বাবর আজম নাহিদ রানাকে ফেস করতে চাইবেন না। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।